বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মৃত্যুর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভূমিকা থাকার অভিযোগ উঠেছে। সাঈদীর জেল জীবনের সাথীরা এবং তার সেবকদের বর্ণনা অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি গোপন প্রতিবেদন দিয়েছিল, যেখানে সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, সাঈদীর ব্যাপক জনসমর্থন এবং তার জনপ্রিয়তা শেখ হাসিনার সরকারের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সরাসরি নির্দেশনা দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। দীর্ঘদিন পর এই তথ্য প্রকাশ্যে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে, সাঈদীকে নিয়ে ভারতের কেন এত আগ্রহ ছিল, কার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল এই পরিকল্পনা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি। এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তা জানতে চেয়েছেন তিনি। এবং আরো নানাভাবে আমি হুমকি পাচ্ছি, জীবনের হুমকি, সেটি প্রায় 50 অধিক। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে চিকিৎসা করা সেই ডাক্তার। দর্শক শ্রোতা, বেরিয়ে এলো কিছু তথ্য, যেই তথ্যগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে সেদিনকার যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে মৃত্যু হয়েছে সেটা কিভাবে ছিল, স্বাভাবিক না অস্বাভাবিক। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর আসল রহস্য ও ভারতের রয়ের চক্রান্তের ঘটনা নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসে। বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মৃত্যুর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র এর ভূমিকা থাকার অভিযোগ উঠেছে। সাঈদীর জেল জীবনের সাথীরা এবং তার সেবকদের বর্ণনা অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি গোপন প্রতিবেদন দিয়েছিল, যেখানে সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, সাঈদীর ব্যাপক জনসমর্থন এবং তার জনপ্রিয়তা শেখ হাসিনার সরকারের জন্য হুমকি স্বরূপ। কারাগারে থাকা অবস্থায় সাঈদী তার সেলমেট এবং সেবকদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর গোপন প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, আমার জনপ্রিয়তা দেখে ভারতও ভয় পেয়েছে। তারা শেখ হাসিনা সরকারকে নির্দেশ দিয়েছে আমাকে যে কোনো উপায়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে। সাঈদী তখন বলেছিলেন, তার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা এবং ফাঁসির রায় ভারতের চক্রান্তের একটা অংশ। উল্লেখ্য, 2023 সালের 13 আগস্ট দুপুরের দিকে দেলোয়ার হোসেন সাঈদীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট 1 থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডক্টর খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাঈদীকে পরিকল্পিতভাবে ইমরান এইচ সরকারের অনুসারী ডাক্তার ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর ডাক্তার এস.এম. মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সাঈদী সাহেবের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সাঈদী ভক্তরা। পরে ঢাকা ও তার গ্রামে একাধিক জানাজা নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। যদিও এই ঘটনার 2 মাস পর 2023 সালের 1 অক্টোবর দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী সাংবাদিকদের কাছে বলেছিলেন, কারাগার থেকে সুস্থ সাঈদীকে এনেই পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা সরকার।
দেলোয়ার হোসেন সাঈদীর কারা জীবনের স্মৃতিচারণ করে তার একজন খেদমতকারী সম্প্রতি বলেছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং প্রতিদিন মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরই তিনি ঘুমাতেন। কারাগারে তার উপর কঠোর নজরদারি ছিল। বাহিরের খাবার দেওয়া হতো না। তিনি কারাগারের সাধারণ খাবার এবং ক্যান্টিন থেকে কিনে খেতেন। ব্যক্তিগত আলাপে তিনি বলতেন, কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে 55টি দেশে ইসলাম প্রচার করেছেন তিনি। কারাগারে বসেই তিনি নন্দিত জাতি নন্দিত গন্তব্য শিরোনামে 552 পৃষ্ঠার একটি বই লিখেছেন, যা বর্তমানে বাজারে পাওয়া যায়। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। তার ভক্তরা এবং পরিবার ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা এবং শেখ হাসিনার সরকারের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেম ও ইসলামী ব্যক্তিত্ব। তার বক্তব্য ও লেখনী দেশ বিদেশে বিপুল সংখ্যক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। তিনি শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না, বরং তার রাজনৈতিক দূরদর্শিতা এবং ইসলামী মূল্যবোধের প্রতি অটল অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। কিন্তু তার এই জনপ্রিয়তা এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তিনি কিছু মহলের চক্ষুশূলে পরিণত হন। 12 কোটি মুসলমান বেশি যদি বাড়াবাড়ি করো, গোড়া ধরে নাড়া দেবো, যা পৌঁছাবে কোথায়? কথাটা বললাম এই কারণে, আল্লামা সাঈদী এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন কোরআনের কথা বলতে বলতে, যে তিনি দিল্লির কথা কেন বললেন? দিল্লির কথা তো নাও বলতে পারতেন, লন্ডন পৌঁছাবেন বলতে পারতেন, আমেরিকা পৌঁছাবেন বলতে পারতেন, কিন্তু আল্লামা সাঈদীর মুখের কথা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন এমনও দিন আসবে ইন্দুরের বক্তব্য বলার জন্য পলানোর জায়গা পাওয়া যায় না, কোথাও পলানোর জায়গা পাওয়া যায় না। আজকে প্রমাণিত কোরআনের সাথে থাকলে সম্মান পাওয়া যায়, কোরআনের বিপক্ষে থাকলে মাটিতে জায়গা পাওয়া যায় না। আল্লামা সাঈদী এই বীর চট্টলার মানুষকে আল্লামা সাঈদী সব থেকে বেশি ভালোবাসতেন। 26টি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন। তার অপরাধ যদি থাকতো তাহলে প্রতি বছর 10 জন 12 জন 20 জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত 13 তারিখে জনাব দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হৃদরোগ বিভাগে আমাদের বিভাগের চেয়ারম্যান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল 14 তারিখে রাত 8:40 মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন চৌধুরী মেশকাত আহমেদ আমাদের চেয়ারম্যান তত্ত্বাবধানে। কিন্তু যেহেতু আমিও বিভাগের অধ্যাপক, চৌধুরী মেশকাত আহমেদ আমাকে যখন এই চিকিৎসা টিমে সংযুক্ত করার জন্য আহ্বান জানান এবং সেই সাথে আমিও তার চিকিৎসা যুক্ত ছিলাম। যখন তিনি আমাকে যে অল্প দায়িত্ব যতটুকু দিয়েছেন ততটুকু, কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল আমাদের চেয়ারম্যান মহোদয়, যারা তত্ত্বাবধানে রোগী ভর্তি ছিলেন। কিন্তু যেহেতু আমরা যে কোনো রোগী যখন আমাদের চিকিৎসাধীন থাকেন, সেটি ধর্ম বর্ণ গোত্র সব নির্বিশেষে আমরা চিকিৎসা পেশার মহান আদর্শ সবসময় রাখি এবং কখনই রোগীর ক্ষতি হবে এরকম কোনো বিষয় কখনই আমাদের মাথার ভিতরে মুহূর্তের জন্য কখনো কাজ করে না। তো আমরাও কিন্তু জনাব সাঈদীর চিকিৎসায় আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। তারপরেও আজ সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে আমার ফেসবুকে, মেসেঞ্জারে এবং আরও নানাভাবে আমি হুমকি পাচ্ছি, জীবনের হুমকি। সেটি প্রায় 50 অধিক হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি থানায় জিডি করতে এসেছি। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেছি, দেখা করেছি, তার পরামর্শেই করেছেন। তিনি বলেছেন জিডি করে এবং যাতে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে সত্যিকারের যে বিষয়টি সেটি মানুষের কাছে তুলে ধরতে, যে চিকিৎসা পেশার যে মহান দায়িত্ব সেটি আমরা অর্পিত তার দায়িত্ব পালন করেছি এবং সেই সাথে তার কাছে আমি যেহেতু নিরাপত্তা চেয়েছি আমার জীবনের নিরাপত্তার জন্য এবং তার সাথে আমার পরিবারের নিরাপত্তা, সেই বিষয়টি তিনি দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে আসলে ছড়াচ্ছে যে তাদেরকে তার আসলে কি যে আপনারা যে ইতিমধ্যে জেনেছেন যে তার ইতিমধ্যে প্রায়
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং প্রায় 50 বছর যাবত এবং ফার্স্ট স্টেন্ডিং তার করা ছিল। বলা হচ্ছে যে তাকে প্রাইমারি পিসিআই করলে, যেটি প্রথম রাতে এসেছিল, হয়তো তার হার্টের অ্যাটাক প্রাইমারি পিসিআই অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওগ্রাম যদি করা যেত তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। কিন্তু আসলে সবগুলো সিদ্ধান্ত নির্ভর করছে আমার চেয়ারম্যান, যার তত্ত্বাবধানে রোগী ভর্তি হয়, তিনি আমাকে ডেকেছিলেন প্রাইমারি পিসিআই করবার জন্য। আবার যখন আমরা রোগীর অবস্থা বুঝে যে কথা বলছিলাম, তিনি যখন বললেন যে না, এখন প্রাইমারি পিসিআই করার প্রয়োজন নেই, তখন আর করা হয়নি। কিন্তু বিষয়টি কিন্তু সব কিছু নির্ভর করে আমাদের মেডিকেল যে টিম এবং তার তত্ত্বাবধানের মূল দায়িত্ব ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব, এবং তার পরামর্শেই আমরা, কিন্তু যেহেতু কাজটি আমার করার কথা ছিল, কিন্তু যখন দেখা গেল যে না, এটি বর্তমানে সেই পরিস্থিতি নেই, তখন আমরা করা হয়নি। আবার যখন গতকাল রাত্রে আবার মুমূর্ষ অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তখন আবার তিনি আমাকে, আমার যারা জুনিয়র ডাক্তার ছিলেন, আমার চেয়ারম্যানের নির্দেশে বললো যেমন একটু আসেন, আমিও আসতেছি। তখন আমরা যখন যাই সেই রাতে, আর তখন যাওয়ার পরে আমরা তার জন্য যা যা করা দরকার, সেই চিকিৎসা পেশার যা যা করা সব কিছু করেছি, সেভাবেই আমরা জানিয়েছিলাম। কিন্তু তারপরে পরিবারের সাথেও আমাদের সবসময় কথা হয়েছে, তার 2 সন্তান আমার সঙ্গে ছিল, তখন আমরা বুঝতে পারিনি যে আসলে এরকম কিছু ঘটতে পারে। কিন্তু পরবর্তীতে আজকে সকাল থেকে দেখি বিভিন্ন হুমকি আসছে, তাই মনে করলাম যে জিডি করা দরকার, সেটা করতে এসেছি। যেহেতু আমাদের সাথে সবসময় সরা পরামর্শ করে, তাদের সাথে আমি করেছি, আমার কাছে একবারও মনে হয়নি যে তারা অসন্তুষ্ট। আমি তার সাথে কথা বলেছি, যখন দরকার একেবারেই বলবো যে কোনো রোগী, আমরা কখনো বললাম আবার যে রাজনীতিকে কখনোই আমরা প্রাধান্য দিইনি। একজন মানুষকে আমরা সবসময় যেভাবে চিকিৎসা দিই, একজন রোগীকে সবসময় সেভাবেই চিকিৎসা পেশার মহান আদর্শ সবসময় মাথায় রেখে আমরা চিকিৎসা দিই। এবং তার মধ্যে বললাম যে আমাদের যেহেতু টিম লিডার যে না, তার পরামর্শ মতোই আমরা যা কিছু করতে হয়। এবং আমাদেরও জুনিয়র কিন্তু অনেক ডাক্তার ছিল এখানে, প্রায় 10-15 জন ডাক্তার তো সবসময় তার পাশে জুনিয়র ডাক্তাররা ছিলই, এবং এর সাথে সিস্টার, আমাদের সেবক সেবিকা, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, সবাই কিন্তু সবসময় আছেন। সবার তত্ত্বাবধানেই অর্থাৎ সহযোগিতায় কিন্তু কাজটি হয়েছে। এবং সবসময় আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর, তাকেও সবসময় অবহিত করতে হয়েছে। সব কিছু মিলে সবাই মিলেই চিকিৎসা করে, কোনো এককভাবে কোনো চিকিৎসা হয়নি। আসলে আমি তো আসলে তার সাথে করেছি, কিন্তু সেটা হয়তো পুলিশের সাথে তার যোগাযোগ হয়নি, সেটা বলতে পারেন, কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সেটা বলতে পারেন। কিন্তু আমাদের সাথে কিন্তু আমি কিন্তু দিনের বেলায় তখন আমি ছিলাম না, কারণ দিনের বেলা যেহেতু তত্ত্বাবধানে ছিল আমাদের চৌধুরী মেশকাত আহমেদ, তিনি তাকে ব্রিফিং করছেন সকালবেলায়। আমি শুনেছি যে তখন আমি ছিলাম না, কারণ আমাকে শুধু ডাকা হয়েছিল আগের রাতে সন্ধ্যার পরে যখন রোগী আসলো, তখন আমাকে ডাকা হয়েছে। তখনও ভর্তির প্রক্রিয়া মাত্র চলছে, তো এই সময় আমি দৌড়ে যাই যে যদি তার প্রাইমারি পিসে করতে হয় করবো। আর এর সারাদিন চৌধুরী মেশকাত আহমেদ তার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছেন। যখন আবার রাতের বেলা হঠাৎ করে খারাপ হয়ে গেল, আমি যাই আসলে সেই সময়, মানে একেবারে শেষ মুহূর্তে আমাকে যখন ডাকা হলো। এর মাঝখানের সময়টা দিনের বেলা আসলে আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানেই রোগী ছিলেন, সুতরাং তিনি আসলে, আমরা তার পরামর্শ মতো কাজ করেছি। অভিযোগটা একটি হলো যে তাদের হয়তো প্রাইমারি পিসিআই করলে রোগীকে বাঁচানো যেত, কিন্তু সেটি তো মেডিকেল সায়েন্সের বিষয়টি নির্ভর করে সব কিছুই, যে আমাদের যার তত্ত্বাবধান থাকে এবং আমাদের টিমের সবার। কিন্তু যেহেতু বিষয়টি আবারও বলছিলাম যে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পরামর্শে আমরা কাজ করেছি, তার পরামর্শ মতো আমাদের যখন মেডিকেল সায়েন্স যেটি বলে, তিনি আমাকে বলেছেন যে ওষুধের চিকিৎসা চলবে, সেভাবেই আমরা ওষুধের চিকিৎসা দিয়েছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টিলেশন এমআই যদি হয়, কখনো কখনো প্রাইমারি পিসে করা হয়, কিন্তু সব সময় সেটি হয়তো করা হয় না, কারণ যে সেটি একটি সময়ের ব্যাপার থাকে। আরও অনেক বিষয় আছে। প্রথমে শিশুতে ছিলেন, পরবর্তীতে আমাদের শিশুর ভিতরে একটি আইসিইউ আছে, সেই আইসিইউতে নেওয়া হয়েছিল। এটি করোনারি কেয়ার ইউনিট থেকে আরেকটি আইসিইউ আছে, যেখানে লাইফ সাপোর্ট দেওয়া যায়। সেটি আমাদের অন্য রোগীকে আমরা যেভাবে সমস্ত রোগীকে আমরা যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। ভিডিওটা দেখেন, দেখে মনে হচ্ছে অবস্থার অবনতি হওয়া একজন হার্টের রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে। এটা ক্লিন অ্যান্ড সিম্পল মেডিকেল নেগলিজেন্স। জামান, এই অপরাধে তোমার বিচার হবে একদিন। আমরা সেই দিন জানবো এই মেডিকেল নেগলিজেন্স কি তোমার একার সিদ্ধান্ত নাকি উপর মহলের নির্দেশ ছিল। আল্লামা সাঈদী মারা গেছেন আমৃত্যু সংগ্রামী, মহানুভব এবং জনদরদী ধর্মপ্রচারক। মানুষের আদালতে অবিচারের শিকার হয়ে বন্দি দশায় ফ্যাসিস্টদের কারা অন্তরালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সৃষ্টিকর্তা তার জীবন আর কর্মের ওছিলায় তাকে পরকালে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করুন, এই কামনা করি। তিনি তার জীবনে দেশের মানুষের অপরিমেয় সম্মান আর শ্রদ্ধা পেয়েছিলেন। কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে, মন্তব্য হাসনাতের। দেশের মিডিয়া 1.5 যুগের বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য, তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে, আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনের কথা উল্লেখ করে ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সহ
সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়। বুঝতেছেন তো ব্যাপারটা? ওই পোস্টে হাসনাত আব্দুল আরও লিখেন, দেশের মিডিয়া 1.5 যুগের বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য, তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিরা সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর। শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক। 21 ঘন্টা আগে গণমাধ্যমের সমালোচনা করে দেওয়া আরেক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছিলেন, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলারা 1.5 যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে, আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যখনই এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিল, জুলুম কায়েম হয়েছিল, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদেরকে বলবো ফ্যাসিবাদের দিকটা মুখ থেকে সরান। এই বিপ্লবকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।